বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দেবে না। সিইসি যে বললেন যে এখানে একসাথে যদি গণভোট ও নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে সিইসির জন্য এটি অনেক ভালো একটি চ্যালেঞ্জ, কারণ এর আগে কোনো সিইসিকে একসাথে নির্বাচন এবং গণভোট করতে হয়নি। বাংলাদেশে গণভোট করতে হয়েছে এমন সিইসির সংখ্যাও খুব বেশি একটা না, মাত্র 3বার 3 জন করেছেন। সেই 3টা আসলে প্রথম দুটোতে কোনো কষ্ট হয়েছে, ভোট কম দেখানোর একটা চ্যালেঞ্জ ছিল, মানে বেশি হয়ে যাচ্ছিল ভোট, কোথাও 100% ক্রস করে গেছিল, তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এটা একটা মানে লজ্জায় পড়ে যায় কিনা। আর তৃতীয় যেটা হলো মানে 1991 সালে যেটা হয়েছিল, তখন আবার ভোট পড়েছিল অনেক কম, মেবি যদ্দূর মনে পড়ে 34.9%। এখানে একটা গণভোটে 34.9% ভোট পড়া তো আসলে একটু ইনসাল্টিং না, কারণ দেশের 65% মানুষ ওই ভোটটাকে গুরুত্বই দেয় নাই। এটাও তো একটা খারাপ জিনিস। এটা তত্ত্বাবধায়ক সরকার প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্টে, প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্ট, শাহাবুদ্দিন আমার সময়, শাহাবুদ্দিন সাহেবের সময় মানুষ এটাকে গুরুত্ব দেয়নি। তো সেই হিসেবে এবার যদি নির্বাচনের আগে গণভোট হতো, আমার ধারণা এখানে একটা ডিজাস্টার হতো। 30-এর কম লোক, 30% চেয়ে কম লোক ভোট দিত, এটা আমার ধারণা। কারণ হয় কি, আমাদের ভোটিং প্যাটার্নটা এমন, যারা প্রার্থী হয় তারাই কিন্তু ভোটারদেরকে নিয়ে কেন্দ্রে আসে। তো তখন প্রার্থী তো নাই, কে আনবে, আনার লোকও নাই, কাজেই ভোট খুব একটা পড়তো না। এখন বরঞ্চ নির্বাচনের দিন হওয়াতে জামাত বেঁচে গেছে, যে এইবার যারা ভোট দিতে আসবে তারা তো ভোটটা দিবে, কারণ তারা নৌকা আমাকে না থাকুক, আপনার ধানের শীষ এবং দাড়িপাল্লা এবং কলি টলি যা আছে তারা তো কিছু ভোটারকে নিয়ে আসবে না। যারা নিয়ে আসবে তাদেরকে যদি বলে যে ভাই এই কাগজটা দিলাম, এটাও একটা দিও, তো দিয়ে দিবে। ভোটের পরিমাণটা বাড়ার পর তারপর কি হবে সেটা আমি এখনো জানি না। কিন্তু এখানে আমাদের জামাতের আমির সাহেব উনি মানে জেনোসাইডটা কেন খুঁজে পেলেন আমি এখনো বুঝি নাই। কিন্তু কারণ আমার ধারণা আমাদের দেশের সাধারণ মানুষ এই ভোটের ডামাডোলে গণভোটে তাদের কোনো মাথা ব্যথাই থাকবে না, গণভোটের কথা কোনো প্রচারও হবে না। কারণ যারা প্রার্থী, যেমন জামাত গণভোটে হা অথবা না কিছু বলতে চায়, তার প্রার্থীরা কি এ কথা বলবে যে আমারে ভোট দিও, নাকি বলবে গণভোটটা আগে দিও পরে আমাকে দিও? এটি একটা বিষয়, সবাই কিন্তু আগে নিজেরটাই বলবে কি প্রচারে, নিজেরটা যখন বলা হয়ে গেল, শুনলো, তখন সে ভাববে আমি গণভোটের কথা বললে যদি আমার ভোটটা আবার নষ্ট হয়ে যায়, তাতে নির্বাচনের কথা রিস্ক নিবে না। জি, রিস্ক নিবে না, ওই আর কিছু কোনো জায়গা নাই, খালি পাল্লায় ফিল্লা দিয়ে এসো, আলোচনা শেষ। ভাই, বাংলাদেশের মানুষের অত ধৈর্য নাই, তারপরে ভোট হবে, ভোটে কি হবে তাও জানি না, কিন্তু তাদের জেনোসাইডের কথা আমি বলতে পারবো না। আর এই নির্বাচন কমিশনের অভিজ্ঞতা নাই, 2টা ভোট তারা কীভাবে হ্যান্ডেল করবে এটা একটা জটিল সমস্যা হবে। কারণ ওইখানে যে প্রশ্নগুলি আছে, এই প্রশ্ন মানে আমাদের দেশের টোটাল পপুলেশনের 78.9% হলো আপনার শিক্ষিত, এটা হলো বিবিএসের হিসাব, মানে পরিসংখ্যান বুরুজে তাদের হিসাব 78.9%, ধরলাম 78%, যদি 78% হয় 77.9%, তাহলে আপনার 22% লোক তারা সরকারি হিসেবে লিখতেও জানে না, পড়তেও জানে না। আর যে 78% লোক লিখতে জানে, স্বাক্ষর জ্ঞান, তাদের মধ্যে আবার আউট অফ 78% মিনিমাম 20% লোক পড়তে পারে না, খালি কোনো মধ্যে নাম সাইন করতে পারে। তো ধরলাম ওগুলি সব পড়তে পারে, ধরে নিচ্ছি, তাহলে 22% লোক কিন্তু আপনার পড়তে পারে না, লিখতেও পারে না। তাদের কাছে এই কাগজ ভর্তি কিছু লেখা, হিবিজিবি লেখা কি অর্থ বহন করবে ভাই, এটা এখনো আমার কাছে ক্লিয়ার না। যে কারণে আমি গণভোট কনসেপ্টের বিরোধী। আমি মনে করি গণভোট কনসেপ্টটা কোনো কিছুই, জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে গণভোটের কনসেপ্টটা টোটালি রং কনসেপ্ট। কারণ গণভোটটা আপনি কি করতেছেন তো অসাংবিধানিকভাবে, আমাদের সংবিধানে গণভোট নাই। যে জিনিস সংবিধানে নাই সেই জিনিস একটা আদেশ দিয়ে হয় না। এখন কোনো আইন প্রণয়ন কিন্তু হচ্ছে না, এখন যা কিছু হচ্ছে সবই কিন্তু অধ্যাদেশ, সবগুলো অধ্যাদেশ। যদি এই অধ্যাদেশটা পরবর্তী সংসদে রেটিফাই না করে, তাহলে এই অধ্যাদেশের কি মূল্য আছে ভাই, কি মূল্য আছে আপনি বলেন? তাহলে এত বিশাল যোগ্য একদম, মানে এগুলো হলো হাস্যকর এবং জেদ পারস্পরিক। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে শেখ হাসিনার বিচারটা হলো না, এই বিচারটাকে বাস্তবায়ন করার জন্য, মানে বিচারটা করার জন্য এই 1 বছরে 4 বার এই আইসিটি আইনটাকে চেঞ্জ করা হয়েছে, 4 বার। কারণ তাদের এই আইনটা চেঞ্জ করার প্রয়োজন ছিল। আচ্ছা, চেঞ্জ যেটা করছে এই সবগুলি কিন্তু অধ্যাদেশ,
যখন আগামী একটা সংসদ আসবে, পার্লামেন্ট আসবে, এই তাবৎ অধ্যাদেশ, এই গত 1 বছর 1.5 বছর অধ্যাদেশ সবগুলো এখানে রেটিফাই করতে হবে। এখন তখন যদি ওই সংসদ বলে যে এই রেট্রোস্পেক্টিভ এফেক্টে বিচার করা ঠিকটা, যদি বলে রে ভাই, তাহলে এই আইন নাই। তোদের যদি আপনি মনে করেন আমি তারা ধৈরাই না, 1 মাসের মধ্যে সে আপিল করলো না, তারা ফাঁসিতে ঝুলাই দিলাম, সে মরে গেল, আর পরবর্তী সংসদকে এটা হলো না, এটা আমরা বানাবো না, মৃত্যুদণ্ড আসামির কথা তাহলে শোনার আপনারা সুযোগ কি হলো হলো না। ভাই? এই প্রশ্ন এই জন্য আমি বলছিলাম এই সমস্ত বিতর্কিত বিষয়গুলো সংসদ যখন আসবে তাদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। এরা তো গাইড যারা করতেছে, হুজুগে করতেছে, কতগুলি নাবালক পোলাপান চিল্লাচিল্লি করে, ওইটা শুনে এক বৃদ্ধ সে উত্তেজিত হয়ে যায়, ওই এগুলি করে বুড়ার ছোড়ায় মিলা দেশটাকে শেষ করে। আজকে এনসিপি থেকে কিন্তু গণমিছিল করা হয়েছে এবং তারা বলেছেন যে আওয়ামী লীগের বিচারের এই যে দাবি এবং সেই সাথে তাদের যে সহযোগী সংগঠন জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে, এটিও কি এর অংশই মনে করছেন? এই যে আপনি বললেন যে, আমি একটা কথা বলি, জি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব হবে না। দেখে নিন কি কারণে জানেন? আমার কারণে না, বিএনপি কারণে। বিএনপি যদি মিনিমাম পলিটিক্স বুঝে, বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দেবে না। আর যদি বিএনপি না দেয়, ওই যারা লাফালাফি করতেছে না, ওইটুকুই শেষ। জি, আমরা জানি যে বিএনপির এই যে 3 নভেম্বর 237 আসনের প্রাথমিকভাবে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, এর মধ্যে প্রায় অর্ধশত আসনে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং এটি নিয়ে আসলে হাঙ্গামা হয়েছে এবং কিছু যে খালি আসন রয়েছে এগুলো নিয়ে যে বন্টন বা আরো কোনো দল এখানে জয়েন করবে কিনা এটি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এইটি হচ্ছে একটা বিষয়। আরেকটি হচ্ছে যে শেষ পর্যন্ত নির্বাচনের দিকে সবাই মুখী, এতে কোনো সন্দেহ নেই, তারপরও শঙ্কা রয়েই যায় যে নির্বাচন হবে কিনা। এই বিষয়ে আপনার মতামত কি? আপনাকে ধন্যবাদ। প্রথম আমি বলার চেষ্টা করি যে সেটা হলো যে আসনগুলো নিয়ে যে জটিলতা আছে এবং বিদ্রোহী আসন। দেখুন, বিএনপি তো একটি গণতান্ত্রিক দল, সেখানে ধানের শীর্ষের প্রতীকের প্রার্থীকে আফোল্ড করার জন্য একাধিক মানুষ থাকবে যোগ্য। এটা তো ক্যাডার ভিত্তিক কোনো দল না, যে হিটলার তন্ত্রের একটা প্র্যাকটিস না, যে না কেন্দ্র থেকে বললো চুপ তো সবাই চুপ করে বসে গেল, এরকম না। সুতরাং আমি মনে করি যে এইটা একটা ভালো, যেমন আমি আমার এলাকার কথা যেটা জানি, ধরুন এখানেও বিদ্রোহী প্রার্থী আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু দলের হাইকমান্ড থেকে ইনস্ট্রাকশনস পর যিনি ফিরেছেন এলাকায়, তিনি ধানের শীষের প্রতীকে ভোট দেন বলে নিজেকে প্রচার করছে। তো এই সবাই মিলে এই কাজটা যদি করে, তাহলে এই যে বিদ্রোহী প্রার্থী বলেন এটা সেটা, আমি মনে করি না এটা কোনো সমস্যা হবে, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই বিদ্রোহগুলো কমতে থাকবে। এবং দল তো একটা প্রতিশ্রুতি দিয়েছে যে শেষ পর্যন্ত তারা একটা পুনর্বিবেচনা, পুনর্মূল্যায়ন করবে। আমরা তো দেখেছি যে একই দলের প্রার্থী হলে তারা দল থেকে যদি মনোনয়ন না পায় তাহলে তারা স্বতন্ত্রতে দাঁড়িয়ে যায়। বিদ্রোহ বা দ্বন্দ্বের জায়গাটাতে তারা মিটমাট করতে পারে না। এটা থাকবে। আপনাকে আমি বলতে হবে যে না, আপনারা যদি এখন জামায়াতের সাথে তুলনা করেন, দেখুন জামায়াতের 85% সিটে, অর্থাৎ 270 সিটে তাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই নাই। বিগত সংসদ নির্বাচনগুলোতে 270টা সিটে তারা কোনো নির্বাচনই করে নাই। মোটা দাগে তারা করেছে 30, 35 কিংবা 50 এই আসনে। যাই হোক, তো এখন আপনি যেমন ঢাকা 8-এর মান্নান, ওনার বাড়ি যশোর, কিন্তু দেওয়া হয়েছে ঢাকা 8-এ। জামায়াতে ইসলামীর তো এই ধরনের কোনো সিস্টেম নাই, যে ওনারা তো গত 17 বছর এলাকার রাজনীতি করে নাই। আপনি দেখান একটা এলাকা যে 17 বছর ধরে, আজকে যেমন মির্জা ফখরুল বলেছেন যে হাসিনা বিরোধী আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণটা কোথায়, এগুলো তো কোনো ভিজিবল ডকুমেন্টস নাই। সো এলাকায়, হ্যাঁ ওনারা এলাকায় রাজনীতি করেছেন, মানুষের সাথে ওয়েলফেয়ার রাজনীতি করার চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনটা এবার করছেন একেবারে 270টা আসনে অলমোস্ট প্রথমবার। সুতরাং তাদের এই নির্বাচন নিয়ে কোনো হাউকাও নাই। কিন্তু এর পরেও এই যে বড় রাজনৈতিক দল হিসেবে উঠে আসার যে প্রচেষ্টা, সেখানে আজকে সাতক্ষীরাতে না কোথায় আমি দেখলাম যে মোটরসাইকেলের ধাক্কায়, তাদের যে মোটরসাইকেলের বহর, সেখানে একজন নিহত হয়েছে। অর্থাৎ এত সুশৃঙ্খল দল, এত সুশৃঙ্খল রাজনীতি, কিন্তু এই নিয়ে তো 3 জন তাদের নির্বাচনী ক্যাম্পেইনের ধাক্কায় নিহত হয়েছে। আপনারা এতদিন শুনছেন যে পদ নিয়ে জামাত ইসলাম মারামারি করে না, আমরা দেখছি যে না মঞ্চে কে বক্তৃতা দিবে কে দিবে না এটা নিয়ে মাইক ঠেলাঠেলি হচ্ছে। আজকে দেখলাম কোন বিশ্ববিদ্যালয়ে কেক কাটাকাটি নিয়ে। তো যখন পাওয়ার পলিটিক্স হয়, যখন এই ক্ষমতার রাজনীতি হয়, তখন আর ওই সুশৃঙ্খল হিটলার পন্থার রাজনীতি চলে না। এটা জামাত টের পাচ্ছে, আসতে 2 দিন পরে আরো টের পাবে। এইটা বিএনপি যেহেতু বহুত আগে থেকে করছে, তাদের ভিতরে এই ধরনের অস্বস্তি থাকবে। এটাকে যতটা কমিয়ে রাখা যায় তত ভালো। এবং এই বিদ্রোহ কিংবা অসন্তোষ, এগুলো তো এমন না যে দলের বিরুদ্ধে বিদ্রোহ করে অন্য প্রার্থীকে ভোট দিবে। তারা
নিজেদেরকে কে কত বড় বেশি, মানে আপনি বলতে চাচ্ছেন এটা আসলে কমিয়ে যাবে নির্বাচনের আগে একদম বিদ্রোহ থাকবে। এটার একদম এই জনাব বিষয়ে আমার মাসুদ কোনো মারমা, সন্দেহ নেই। আপনার কাছে কিছু আসনে থাকবে স্বতন্ত্র, কিন্তু নির্বাচন নিয়ে যে সংখ্যা সেটি কাটলো কিনা? না, নির্বাচন নিয়ে না আমি কোনো সংখ্যা খুব একটা দেখি না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমার ধারণা। কারণটা হলো এই যে মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই নির্বাচন চায় এবং তারা যত দ্রুত সম্ভব তত দ্রুতই তারা নির্বাচন চায়। এটা হলো পলিটিক্যাল পার্টিগুলির অবস্থা। সরকার নিজে মানে নির্বাচনের জন্য কমিটমেন্ট করেছে। গত 5ই আগস্ট উনি বক্তৃতা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে মাঝামাঝিতে নির্বাচন হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনও তার যা যা কাজ তার পদক্ষেপ নিয়েছে এবং কোনোটাই এমন কিছু প্রমাণ করে না যে নির্বাচন হবে না। তার মধ্যে মানুষের মনে সংখ্যা দুটো কারণ হলো এই দেশের মানুষ কি এক বিচিত্র কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করে না। এই অবিশ্বাসের থেকে এটা হয়েছে। আর বিশ্বাসটা কেন করে না, এটা যারা এই বিশ্বাসটা অর্জন করতে পেরেছেন তারা ভালো বলতে পারবেন, ওটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না। আর আরেকটা কারণ হলো যে আওয়ামী লীগ যাদেরকে নির্বাচনে রাখা হয়নি তারা দুটো কথা বলেছেন। একটা হলো মাতা বলেছেন যে তারা নির্বাচনে ভোট দেবেন না, আর পুত্র বলেছেন নির্বাচন প্রতিহত করবেন। এখন এটা আওয়ামী লীগের যারা নাকি এখানে যারা আছে নেতাকর্মী আছেন তাদের মনে কিভাবে তারা গ্রহণ করবে, তারা এটাতে কিভাবে উদ্দীপ্ত হবে নাকি বিরক্ত হবে এটা আমি বলতে পারবো না। এটা হয়তো আমরা ওই সময় বুঝতে পারবো। যদি সেরকম কিছু হয় তাহলে নির্বাচন নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু আবার মানে আসার জায়গাও আছে। সরকার যেহেতু বলেছে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব নেবে, সেটাও একটা পজিটিভ দিক আমি মনে করি। কিন্তু নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নাই। আর এর আগে যেগুলো হবে পলিটিক্যাল পার্টিগুলো একে অপরের বিরুদ্ধে বলবে, এটা তো ভোটারদের কাছে নিজেদের অবস্থানটা ক্লিয়ার করার জন্য। এটা বাংলাদেশের নির্বাচনে বহু হয়েছে, আগামীতে হবে। নিজের গুণগান গাইবে, অপরের সমালোচনা করবে, এটা চলতেই থাকবে। আমি একটু অ্যাড করি, ইভেন খুব পলিটিক্যাল স্টেবল পলিটিক্যাল সরকারের আমলেও নির্বাচন হবে কিনা এটা নির্বাচনের আগের দিন পর্যন্ত সংশয় থাকে। মানে আমাদের এই গুঞ্জন থাকে নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে। আর এখানে তো একটা অস্বাভাবিক সরকার, মানে একটা খুব সরকার, অদ্ভুত রকমের সরকার পরিচালনা করছে, অদ্ভুত রকমের নিয়ম নীতির মধ্য দিয়ে নির্বাচনটা হচ্ছে, যেগুলো জনগণ আসলে পরিচিত না, হ্যাঁ আগে ইতিহাসে ছিল না। তো এই কারণে এই সংশয়টা থাকবে। কিন্তু আমি তো অনেক আগে থেকে বলছি যে আমাদের অনেক সহযোদ্ধা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন, নাম বলতে চাই না, আমাদেরই সহযোদ্ধা। কিন্তু যেদিন লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস বৈঠক করতে গেলেন তারপর থেকে আর একটি দিনের জন্য আমি বলি নাই যে নির্বাচন নিয়ে সংশয় আছে। এখন আমি বলি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, এবং আরো যদি একটু ঘুরিয়ে বলি যে নির্বাচন হইতে হবে। কিভাবে হবে কেমনে হবে আমরা জানি না, বাট নির্বাচন হইতে হবে, যেভাবে হোক নির্বাচন হইতে হবে, এবং নির্বাচন ছাড়া কোনো গতি নাই। অবশ্যই নিশ্চয়ই